এখন যেটি একেবারে কনক্রিট এবং কনফার্ম যে বিষয়গুলো সেটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারত সফরে যাচ্ছেন না। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন যারা আছেন তারা সবাই বলে দিয়েছেন যে এটা ভারত সফরের উপযুক্ত সময় নয়। ভারতের সঙ্গে একটি সহনশীল এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক, যে সম্পর্কের ভিত্তিতে ভারতের উপর আস্থা স্থাপন করা যায়, নির্ভর করা যায়, ডিপেন্ড করা যায়, এরকম একটা পরিস্থিতি আগে তৈরি হবে, তারপর তো আমরা সেখানে যাব। ইট মিনস যে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, ভারতে যাওয়ার জন্য ওই রাষ্ট্রটির উপর, সরকারের উপর যে আস্থা দরকার, বিশ্বাস দরকার, সেটি নেই। এখন সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে তার হাতে কতগুলো কাগজ ধরিয়ে দেওয়া হলো, তাকে যে কোনো একটা ট্র্যাপ, কেউ কেউ বলছে হানি ট্র্যাপে ফেলতে পারে, বদনাম তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। এখন ঘর পোড়া গরুতে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো সেই কারণে যারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন তারা বলছে যে ঠিক আছে, সম্পর্কটা আরেকটু ভালো হোক, ট্রাস্টওয়ার্দি হোক। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সবাই এখানে ভয় পাচ্ছিল যে ওখানে গিয়ে তাকে কূটনীতির জালে আবদ্ধ করে, বেশি ভদ্রতা দেখিয়ে, প্রেশার ক্রিয়েট করিয়ে যদি শেখ হাসিনার সঙ্গে তাকে একটু বৈঠক করিয়ে দেওয়া হয়, শেখ হাসিনার প্রসঙ্গটি তোলা হয় এবং সেটি নিয়ে যদি একটি অনভিপ্রেত ঘটনা তৈরি হয়, আনএক্সপেক্টেড, যেটা অভাবনীয় ঘটনাগুলো ঘটে, অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে, তাহলে বাংলাদেশে এসে তিনি কি মুখ দেখাবেন? থার্ডলি হলো একটা তো এজেন্ডা থাকতে হবে। এই মুহূর্তে যিনি যাবেন, এজেন্ডাটা কি? এটা কি গঙ্গার পানি চুক্তি? এটি কি আদানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিল? কিংবা ভারত যে সকল সুবিধা বাংলাদেশের জন্য বহাল রেখেছিল সেই সুবিধাগুলো আবার নতুন করে চালু করবে ভারত, এরকম কি কোনো কিছু লক্ষণ দেখা যাচ্ছে? তো তা না হলে উনি কি সেখানে কেন যাবেন? মোদিকে সালাম দেওয়ার জন্য, দিল্লি দর্শন করার জন্য, কিংবা সেখানে তার গার্ড অফ অনার নেওয়ার জন্য? নট লাইক দ্যাট। এরকম নানা রকম হালকা পাতলা কথাবার্তা কিন্তু হচ্ছে। তো যার প্রেক্ষিতে যখন এই সফরটি বাতিল করা হলো, বাংলাদেশ এবং ভারতের সবাই বুঝে গেল যে এটি বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। স্বয়ং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বাতিল করা হয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। এখন ভারতের মতো বড় রাষ্ট্র, যারা টোটাল এশিয়া সাবকন্টিনেন্ট হাজার হাজার বছর ধরে একটা বৃহৎ শক্তি হিসেবে তারা চালিয়েছে এবং অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন দুনিয়াতে এটি রীতিমতো একটি সুপার পাওয়ার ছিল এবং সেই প্রাচীন ভারতের যে সুপার পাওয়ার ভারত, এটি একেবারে মুঘল জমানাতে আওরঙ্গজেব পর্যন্ত এটি বহাল ছিল। সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত কন্টিনিউয়াসলি, বিশেষ করে মুঘল জমানাতে একটি ইউনিফাইড, আজকে আমেরিকার যে শক্তি, কিংবা 60-এর দশক 50, মানে জোসেফ স্ট্যালিনের জমানা থেকে শুরু করে গর্বাচেভ পর্যন্ত, না গর্বাচেভ তো শেষ করে দিয়েছে লিওনিদ ব্রেজনেভ, এই তার সময়টি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন যেভাবে বিশ্বে একটি সুপার পাওয়ার রূপে সারা দুনিয়া ডমিনেট করেছে, কিংবা ধরুন 1757, 1857 থেকে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, 1857 থেকে 1945 পর্যন্ত, এই দীর্ঘ সময় ধরে যেভাবে ডমিনেট করেছে সারা ওয়ার্ল্ড ব্রিটিশরা, ঠিক একইভাবে মুঘল সম্রাট আকবরের সময় থেকে আপনার আওরঙ্গজেব, কত বছর হবে? প্রায় 150 বছর, মোর দেন 150 বছরের। কারণ হলো আওরঙ্গজেব 50 বছর, জাহাঙ্গীর 20 বছর, আনুমানিক 20 বা 24 বছর, শাহজাহান 20 বছর, 40 বছর হলো, আকবর 50 বছর, তাহলে প্রায় 150 বছর।